এর আগের যে সিজিআই কে তার বিচার চলাকালীন ওই চেয়ারের প্রতি জুতো ছুঁড়ে মারা হলো, তখন এই ন্যায়পালিকারা একটি শব্দ উচ্চারণ করলেন না। বিআর গাবাইয়ের প্রতি জুতো ছোড়া হলো। ওই চেয়ারটা বিআর গাবাইয়ের চেয়ার নয়, ওই চেয়ারটা সিজিআই সুপ্রিম কোর্টের চেয়ার। আর যার প্রতি বিদ্বেষমূলক ভাবে জুতো ছুঁড়ে দেওয়া হলো, তিনি একটি জাতির প্রতিনিধি, অর্থাৎ সর্বোচ্চ একটি চেয়ারের দিকে জুতো ছুঁড়ে মারা হলো এবং একটি জাতির প্রতিনিধির উপরে জুতো ছুঁড়ে মারা হলো। এই সমস্ত বকুনি তখন কোথায় ছিল? প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সান্ধ্য অভিবাদন জানিয়ে শুরু করছি আজকের একটি বিশেষ আলোচনা। আপনারা সবাই জানেন যে এই কয়েকদিন আগে ইউজিসি থেকে একটি বিল আনা হয়েছিল। সেই বিল হঠাৎ করে সুপ্রিম কোর্ট সেই বিল স্থগিত করে দেয়। সুপ্রিম কোর্টের যে বক্তব্য, তাতে বলা হয় যে জাতপাতের বিভেদ আরো বাড়বে, ছোঁয়াছুঁই যে ধারণা পুষ্ট হবে। এই আশঙ্কায় একেবারে দুই জাস্টিস জয়মাল্য বাগচি এবং সিজিআই সূর্যকান্ত ইউজিসির যে বিলটি, সেই বিলটি ছিল প্রমোশন অফ ইকুইটি ইন হায়ার এডুকেশন ইনস্টিটিউশন রেগুলেশন 2026, এটাকে একেবারে স্থগিত করে দেওয়া হলো। প্রিয় দর্শক, আপনারা জানেন যে 12টা রাজ্যে এসআইআরে প্রায় 6.5 কোটি মতো মানুষ বাদ চলে যাচ্ছে। নাগরিকত্ব হারানোর ভয়ে, অনিয়মের জন্যে, স্বৈরাচারী তাণ্ডবে শত শত লোক মারা যাচ্ছে। অনিয়ম হলেই এই এসআইআর বন্ধ করে দেওয়া হবে, এ ধরনের কথা সুপ্রিম কোর্ট বারবার বলছে। দিনের পর দিন আপনারা দেখেছেন কৃষকরা ধর্নায় বসেছে, সেখানে অসংখ্য কৃষক মারা গেছে, কিন্তু সুপ্রিম কোর্ট কোনো ধরনের উচ্চবাচ্চা করেনি। কিন্তু এই বিল আসার সাথে সাথে দু একটা জায়গায় বিক্ষোভ হয়েছে, আর সেই বিক্ষোভের পরিবর্তে সুপ্রিম কোর্ট হঠাৎ করে এই সমস্ত কথা বলে এই বিলটাকে স্থগিত করে দিয়েছে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় এসেছেন এই বিষয়ে বর্ষিয়ান সমাজকর্মী নিখিল কুমার বিশ্বাস। তাকে ভয়েস অফ বহুজনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। নিখিল দা, আপনার কাছে আমার প্রথমে প্রশ্ন যে ইউজিসি আনা এই বিল মাত্র 3 দিনের বিক্ষোভ দেখেই সুপ্রিম কোর্ট আগ বাড়িয়ে দাদার মতো দাদাগিরি দেখিয়ে সুপ্রিম কোর্ট বন্ধ করে দিল, স্থগিত করে দিল। এই যে বিল, এমন কি রয়েছে এই রেগুলেশনের মধ্যে যে ভারতের সবর্ণ সমাজ একেবারে খেপে গেছে এবং মানে সুপ্রিম কোর্ট, সিজিআই, জয়মাল্য বাগচি, এই তাদের বেঞ্চ এটা বন্ধ করে দিল। কি ভয়ঙ্কর কাণ্ড রয়েছে ওই ইউজিসি বিলের মধ্যে, নিখিল দা? প্রথমেই ভয়েস অফ বহুজনের দর্শক বন্ধুদের আমার ভক্তিপূর্ণ শ্রদ্ধা এবং ভালোবাসা। আসলে এটা যে কি রেগুলেশন, কি এর মধ্যে আছে, প্রথমে তো এইটা নির্ণয় করা খুব মুশকিল। বিশেষ করে বর্তমান সমাজের শাসক বর্গ 10-12 বছরে তারা যে নিয়মগুলো তৈরি করছেন, যে আইনগুলো আনছেন বিলের মাধ্যমে, সেগুলোর একটা বিশেষ তাৎপর্য বা বৈশিষ্ট্য যদি বলি আমরা, বৈশিষ্ট্য অবশ্য নেগেটিভ দিক থেকে বলতে হবে, সেটা হচ্ছে সেই প্রকৃত কি বলতে চায় শাসক সেটা বোঝা যায় না।
এমন অস্পষ্ট রেখে দেওয়া হয়, এমন পরিধিতে এত বিস্তৃত কথাগুলো, যে শব্দগুলো সেটার দ্ব্যর্থবোধকও হয়, তার ফলে একেবারে সিদ্ধান্তে পরিণত হচ্ছে মানুষের যে এটা ইচ্ছাকৃতভাবে করা হয় যাতে যে কোনো দিকে যেতে পারে শাসক বর্গ, এদিকে একবার এদিকে নিজের খেয়াল বিভ্রান্তি হ্যাঁ তৈরি করা তৈরি করা। শাসকের একটা উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, তো এটাই ইকুইটি প্রমোশনের কথা বলা হয়েছে। তো একদম 2012 সালে সুপ্রিম কোর্ট বলে দিল যে এটাকে আমাদের পরিবর্তন করতে হবে, এটা যথেষ্ট শক্ত নয়, কড়া নয়। এই জন্য যে এসসি এসটি তাদের উপর নির্যাতন বন্ধ করা যাচ্ছে না। তো সেই সময়টা এটা স্পেসিক্যালি বলা ছিল শুধু শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের যে বৈষম্য হচ্ছে সেইটা বন্ধ করার জন্য এই রেগুলেশন। তো এইবারে তার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে খালি শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব নয়, তার সঙ্গে ওবিসি যেমন জুড়ে দেওয়া হচ্ছে, ধর্ম, বর্ণ, লিঙ্গ, উমেন জুড়ে দেওয়া হচ্ছে। আর সব থেকে বড় কথা, যারা এটা বিরোধ করছিলেন সেই তাদের মধ্যে থেকে একটি অংশ যাদের বলে ইকোনমিক্যালি উইকার সেকশন, তাদের কথা এখানে বলা রয়েছে। তাহলে এটা যে একটা একদিকের ইকুইটি আনার কথা বলা সেটা নয়, বা ডিসক্রিমিনেশন বন্ধ করার জন্য ডিসেবিলিটি মানুষদের কথা বলা হচ্ছে। ডিসেবিলিটি সেটাও আছে, যে প্রতিবন্ধী আমরা আগে বলতাম, এখন সেটা বিশেষভাবে সক্ষম বলা হয়, তাদেরও এটা রয়েছে। তার মানে এটা যে একটা বিশেষ বর্গের জন্য যাদের বহু বছর ধরে বা সংবিধান যখন থেকে লাগু হচ্ছে বা তার আগে থেকে রাষ্ট্রপতিরা ভাবছিলেন যে ভারতবর্ষের প্রকৃত উন্নতি যদি করতে হয় সাম্যটা আনতে হবে, সবার সমান অধিকার দিয়ে সবাইকে তুলে আনতে হবে। তো সেই জন্য সেই বিশেষ সেকশনের জন্য 2012-তে ছিল, সুপ্রিম অর্ডার করলো না আরো শক্ত করুন, সেইটাই আনলো। কিন্তু সরকার ইউএসএর মাধ্যমে যদি আসে সেটা পার্লামেন্ট হয়ে এসেছে। তো এ পর্যন্ত দেখা গেছে যে পার্লামেন্টে যে আইনগুলো পাস হচ্ছে তারপরে আবার যদি সেই কমিটির মাধ্যমে আসে, অর্থাৎ এমপি যারা আইন প্রণেতা আমাদের পার্লামেন্টে, তাদের মাধ্যমে আসে সেই বিলগুলোতে সাধারণত স্টে অর্ডার দেয় না সুপ্রিম কোর্ট। তো এটাতে সুপ্রিম কোর্ট দিয়ে দিল। এটা ভয়ঙ্কর কোনো দিক আমরা দেখতে পাচ্ছি না যে আগে এমন ছিল না, সেই জিনিসগুলোর মধ্যে রাখা হয়েছে। আর বরং যে র্যাগিং যেটা, সেটাকে বন্ধ এর মধ্যে রাখা হয়নি। র্যাগিং এর যে প্রভিশন ছিল 2012-তে, সেটা এর মধ্যে রাখা হয়নি। তাহলে এটা সুপ্রিম কোর্ট হঠাৎ করে এত ভয় পেয়ে গেল, এটা আমার যেটা মনে হয় সুপ্রিম কোর্টে একটা অ্যাঙ্গেল থেকে বিচার করা যাবে না, বা এই ছাত্ররা কারণ রাস্তায় নেমে এলো এটাও একটা কারণ থেকে বিশ্লেষণ করা যাবে না। আমার যেটা মনে হয় এটা একটা বড় পরিকল্পনার অংশ। দেখো মোদি কত সুন্দর করে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, মাইনরিটি এবং যে সমস্ত মানুষগুলো দীর্ঘকাল মানে এই ইকুইটির কথা বলা হচ্ছে, যে আনইকুইটির মধ্যে যারা ছিল সেই মানুষগুলোকে জাস্টিস দেওয়ার জন্য নিয়ে এলো এই বিলটি, এই কথা বলা হচ্ছে। এসআইআর দেখে, কৃষক আন্দোলন দেখে, সিএ দেখে, যেখানে এক্সক্লুশন সেখানে এটা তো ইনক্লুসিভ একটা দারুণ ডক্ট্রিন। মোদির পরিকল্পনা এরকম একটা ডক্ট্রিন চলে এলো। আমরা তো যারা একটু চিন্তাশীল, যারা চোখ খোলা রেখে চলি, অন্ধভক্ত নই, তারা দেখতে পাচ্ছি যে বর্তমান অবস্থায় ভারতবর্ষের আভ্যন্তরীণ অবস্থা, আভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট এবং বহির্বিশ্বে ভারতের যে চেহারা, যে অর্থনীতি বলি বা এখানকার আমাদের যে বহুত্ববাদ এবং যে গণতান্ত্রিক ব্যবস্থা, সবাইকে ইনক্লুড করে নেওয়া, তো বিভিন্ন ক্ষেত্রে আমাদের সারা বিশ্বে যে সুনামটুকু ছিল সেটুকু আজকে আর নেই। আজকে আমাদের প্রধানমন্ত্রী কোলাকুলি করতে ভালোবাসেন বাইরের নেতাদের সঙ্গে, বিশেষ করে আমার বন্ধু ট্রাম্পকে উনিও বলেন, ট্রাম্পও ওনাকে ওনার বন্ধু বলেন। কিন্তু আজকে ট্রাম্প যে মঞ্চে উপস্থিত থাকে উনি সেই মঞ্চে যান না। উনি বেড়াতে এত ভালোবাসেন, আন্তঃরাষ্ট্রীয় প্রধানমন্ত্রী বলা হয়, অনেক হাস্যকবি তারা বলেন যে বেড়ানোর সুযোগটাও ছেড়ে দিচ্ছেন। এই যে রেগুলেশনটা আনা হলো, এর মধ্যে আমার মনে হয় দুটো পারপাস, অন্তত আপাতত এখন বলছি দুটো। একটা হচ্ছে এই বিলটা এনে যে এর মধ্যে প্রকৃত জিনিসটা কি চায় বা সুপ্রিম কোর্ট কি চেয়েছিল সেটা যেমন এর মধ্যে প্রতিফলিত হয়নি। এটা জানাই ছিল যে এই জিনিসগুলোতে অনেক প্রশ্নের জন্ম দেবে এবং মানুষ সুপ্রিম কোর্টে যাবে। এটা হয়তো যাওয়ার জন্য
প্রচেষ্টা নেওয়া হয়েছিল কিনা, সেটাও অঙ্গ কিনা আমি জোর দিয়ে বলছি না, কিন্তু হতে পারে পরিকল্পনা অঙ্ক যে এইটা যখনই আমরা বের করবো তখন সুপ্রিম কোর্টে যেতে হবে, এবং সুপ্রিম কোর্টও সেই অনুযায়ী হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে ফেলবে, যাতে এই প্রশ্নগুলো না ওঠে যে আমাদের চাকরি কোথায়, আমাদের ভবিষ্যৎ সুনিশ্চিত কোথায়, জেএনজিদের কি অবস্থা, তারপরে এসআইআর যাদের নাম বাজাবে তাদের কি হবে ইত্যাদি থেকে নজর ঘুরিয়ে নেওয়ার জন্য এটা একটা বৃহত্তর পরিকল্পনা। আমি একটা ভিডিও আপনাকে দেখাচ্ছি, সবাইকে দর্শকদের একটা ভিডিও দেখাচ্ছি। এই ভিডিওটি দেখুন, দেখার পরে আপনাদের মনে হবে যে মোদি এই বিলটি, ইউজিসির এই বিলটি আনতে চেয়েছিলেন, কিন্তু সবর্ণ সমাজের মানুষ, তার বিজেপির যে এবিভিপি, তারাই মোদিকে কি ধরনের পানিশমেন্ট করছে আপনারা দেখুন। নিখিলদা, এ তো সেই মন্ডল কমিশনের রিপোর্ট বের করার সাথে সাথে যেভাবে রাস্তায় নেমে এসেছিল সবর্ণ সমাজের ছাত্রছাত্রীরা এবং মানুষেরা, তার যে হুবহু একটা প্রতীক আমরা দেখতে পাচ্ছি ইউজিসি বিলের বিরুদ্ধে এইভাবে নেমে এসেছে, এবং এইটা দেখেই সুপ্রিম কোর্ট রিয়াক্ট করেছে। এই যে মন্ডল কমিশন আর বর্তমানে যে ইউজিসি বিলটা আনা হলো, তার মাঝখানে কি কোনো সম্পর্ক, এদের মধ্যে কি কোনো সম্পর্ক কিংবা অশনি সংকেত দেখতে পাচ্ছেন নিখিলদা? আমার যেরকম মনে হচ্ছে আমি সেইটাই তুলে ধরি। মন্ডল কমিশনের সঙ্গে এটার বড় পার্থক্য প্রথমেই হলো সেটা সংরক্ষণের কথা বলা হয়েছিল, যে বর্গকে সেই দিন পর্যন্ত সংরক্ষণ দেওয়া হয়নি এবং তাদের একটা গোষ্ঠীর সংখ্যাও বলে দেওয়া হলো, এবং তার সঙ্গে মন্ডল কমিশন যে তথাকথিত নিম্নবর্গের মানুষের যে সংখ্যা, সেই সংখ্যা অনুপাতে যে সুযোগ পাওয়ার কথা ছিল, সাংবিধানিক যে সুযোগ, সেটা যে পাওয়া যায়নি সেই সব তথ্য উল্লেখ করার পরে রিজার্ভেশন দেওয়া হলো। তো কিন্তু এটা যেটা হলো, এটা দেখুন দুই ব্যক্তির আপনি যে ভিডিও দেখালেন, তো এরা বলছেন যে তারা সনাতনী, হিন্দু ধর্মের ত্রাতা, হিন্দু ধর্ম খাতরে মেয়া, তারা হিন্দু ধর্মের পরিত্রাণ করবেন। তো আমি সেই দৃষ্টি থেকে দেখতে চাইছি এই দুই ব্যক্তি হিন্দু ধর্মের কোন জায়গায় অবস্থান করছেন। এরা প্রধানমন্ত্রী, উনি তো হিন্দু ধর্মের ওই ওবিসি গোষ্ঠীর মানুষ, মানে যাদের এই ইকুইটি দেওয়ার কথা বলা হচ্ছে একটা অংশ। আর অমিত শাহ তো তিনি ব্রাহ্মণ নন, এটা পরিষ্কার, মানে মাইনরিটি, পরিষ্কার নয় যে উনিও ব্রাহ্মণ নন। ইতিমধ্যে দেখুন যে কয়েকদিন আগে যে প্রয়াগে স্নান, মাঘী পূর্ণিমার স্নান নিয়ে যেটা শঙ্করাচার্যের সঙ্গে হয়েছে, এর আগে রাম মন্দির যখন উদ্বোধন করা হয় তখনও এই শঙ্করাচার্যদের নিয়ে বা তাদের বিরোধ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। তাহলে এই যে বিজেপি হোক বা যারা হিন্দু ধর্মের কথা বলছেন এবং অন্যদের যারা নিম্নবর্গের মানুষ যারা এই ধর্মের সঙ্গে থাকতে চাইছেন না বা অনেকে রয়েও গেছেন না বুঝে, তাদের জুড়ে নিতে চান, যে সবাইকে একটা বৃহত্তর হিন্দু সমাজ গঠন করার কথা বলেন। তো এইখানে দেখুন যে যারা প্রতিবাদে নেমেছে তারা বেশিরভাগই ব্রাহ্মণ এবং ছাত্র গোষ্ঠী। তো তারা মারছে যে হিন্দু ধর্মের মধ্যে যে যারা তথাকথিত উঁচু বর্ণের যারা, তারা যে এই তত্ত্ব, বিজেপি আর এই তত্ত্বটা এটা মেনে নিতে চাচ্ছেন না, এটা কিন্তু একটা বড় সংকেত। তারপরে যে শঙ্করাচার্যদের যে অপমান হয়েছে, সেটাও যারা বর্ণ হিন্দু এবং বর্ণ হিন্দুদের মধ্যেও যারা ব্রাহ্মণ বর্গের বা ক্ষত্রিয় বর্গেরও কিছু, তাদের মধ্যে নিশ্চয়ই একটা বড় অসন্তোষ সৃষ্টি হয়েছে
যে হিন্দু ধর্মের যে সর্বোচ্চ পদে যারা বসে রয়েছেন এবং সেই পদে ব্রাহ্মণরাই বসে থাকেন, তো সেই ব্রাহ্মণদের অপমান হচ্ছে, তার একটা পার্ট কিন্তু প্লে করছে বলে আমার মনে হয়। শঙ্করাচার্য ছাড়াও মঠের কিছু ভয়ঙ্কর বাবারা কুড়ুল নিয়ে ঘুরে বেড়ায়, মুন্ডু কেটে এনে দেওয়ার হুমকি দেয়, মুন্ডু কেটে এনে দিতে পারলে পুরস্কার ঘোষণা করে দেয়। সেই সমস্ত সন্ত্রাসবাদী হিন্দুত্ববাদী বাবারা, সেই বাবারা পর্যন্ত ইউজিসি বিরোধিতা শুরু করলো। নিখিল দা, কেন তারা এরকম করে রিয়াক্ট করলো? আমার তো এটা একটা বিস্ময় লাগছে যে যে বাবাদের কথা আপনি বলছেন, সেই বাবাদের সৃষ্টি করা হয়েছে গুণগান করার জন্য, জয়ধ্বনি দেওয়ার জন্য এবং বিদ্বেষ সৃষ্টি করার জন্য সমাজের বুকে। একটা বিশেষ ঘুরে বেড়ায়, বিশেষ ধর্মের মানুষকে মারতে হবে, দরকার হলে মরবো, এই বিদ্বেষ তারা প্রতিনিয়ত ছড়িয়ে চলেছেন। এবং এই রাষ্ট্রনেতারা যারা সেই উঁচুতে বসে আছেন, তাদের জয়ধ্বনি করেন, তাদের কখনো অবতার বলছেন, কখনো ভগবান বলছেন, কখনো বিষ্ণু, কখনো রাম, কখনো তার মন্দির বানানো হচ্ছে, কখনো তার মূর্তির সামনে পুজো করা হচ্ছে ইত্যাদি। যেই তারাও যদি এটা বলে থাকেন, মুন্ডপাত করার কথা বলে থাকেন, এটা একটা বিস্ময়কর ব্যাপার। কারণ তারা সত্যিকারের, আপনি যেটা বলেন, সাজানো এবং তারা তৈরি করা এইসব সাধুরা ধারে কাছে নন, তারা তৈরি করা হয়েছে, তারা সাধুই নন। এই প্রস্তাবের মধ্যে সামাজিক ন্যায়ের কথা বলা হয়েছে, অর্থাৎ সংখ্যা অনুপাতে প্রতিনিধিত্বের কথা বলা হয়েছে। উচ্চ শিক্ষায় সংখ্যা অনুপাতে প্রতিনিধিত্ব এতদিন ধরে দাবি করে এসেছে আম্বেদকরবাদীরা। এই রিপ্রেজেন্টেশন রিকোয়ারমেন্টের মধ্যে রয়েছে কারা থাকবে সেখানে। কমিটি মাস্ট এনশিওর অ্যাডিকুয়েট রিপ্রেজেন্টেশন অফ, এইখানেই হচ্ছে আসল কথা। আমি একটু তুলে ধরছি যে ইকুইটি কমিটি যেটা তৈরি হবে, তার কম্পোজিশনটা যেটা দেওয়া রয়েছে এই ইয়েতে রেগুলেশনে, আমি সেটা একটু খালি বলছি। তাতে অ্যাডিকুয়েটলি রিপ্রেজেন্ট করবে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, সেটা কিন্তু মনে হচ্ছে না। আমি একটু পড়ে দিচ্ছি কম্পোজিশনটা। ইকুইটি কমিটি কি হবে, ইনি হেড যিনি হবেন, তিনি এক্স অফিসার চেয়ারম্যান হবেন, সেই ইনস্টিটিউশনের হেড। সেই ইনস্টিটিউশনের হেড যে আমরা ভিসি বলতে পারি, ভাইস চ্যান্সেলর। যদি সেইখানে যদি দেখি, ভাইস চ্যান্সেলর মধ্যে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের সংখ্যা নিশ্চয়ই খুব কম, তাহলে তিনি হবেন ভাইস চেয়ারম্যান ওয়ান অফ দেম, এবং তিনি হবেন এক্স অফিসার চেয়ারম্যান, তার আন্ডারে সবকিছু চলবে। তাহলে সেখানে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব নেই। তারপরে থাকবে 3 জন সিনিয়র প্রফেসর ও ফ্যাকাল্টি মেম্বার্স, 3 জন সিনিয়র প্রফেসর আর সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার্স। তো সিনিয়র ফ্যাকাল্টি এবং প্রফেসর, সেটার মধ্যে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব হওয়া বোধহয় পাওয়া খুব মুশকিল। তাদের সিনিয়রিটি যদি হয়েও থাকে, তাদের সিনিয়রিটি কোনো না কোনো হবে তাদের থেকে নিশ্চয়ই ডিপ্রাইভ করা হবে। তাহলে 3 জন থাকছে, এটা 3 জন, একজন এক্স চেয়ারম্যান হলো 4 জন, আর 2 জন রিপ্রেজেন্টেটিভ ফ্রম সিভিল সোসাইটি। সিভিল সোসাইটি থেকে রিপ্রেজেন্টেটিভের কথা বলা হচ্ছে, তো সেইখানে সিভিল সোসাইটিতে কারা আসবেন? কোন শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবের জায়গা পাবেন বলে মনে হয়? এবং আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই সিভিল সোসাইটিতে কাদের না হবে? আমি যদি নিউ এডুকেশন পলিসি যদি বলি 2020 বা ন্যাশনাল এডুকেশন পলিসি, একই জিনিস, সেটাই যদি বলি, সেখানে কিন্তু এই যে ক্লাস 3 বছর থেকে পড়ানো শুরু হলো, ক্লাস 1 থেকে যখন হওয়ার কথা আমাদের সরকারি ভাবে চলছে, সেখানে অ্যাডিকুয়েট শিক্ষক নেই, স্কুল রুম নেই, সেখানে 3 বছর থেকে শুরু হচ্ছে। সেখানে কিন্তু বলা হচ্ছে ভলেন্টিয়ার্সরা এই দায়িত্বগুলো নেবে, কাউন্সিলররা এই দায়িত্বগুলো নেবে। তাহলে সেই ভলেন্টিয়ার বা কাউন্সিলর কারা হবেন? সে নিশ্চয়ই সেই ভলেন্টিয়ার ওয়ার্ক যারা করবেন, তারা একটা নির্দিষ্ট ভাবধারার মানুষ, অর্থাৎ হিন্দুত্ব ভাবধারার মানুষ। তো এইখানেই সেই সম্ভাবনাটা কিন্তু বেড়ে যাচ্ছে। সিভিল সোসাইটির 2 জন নেওয়া, তারাই নিশ্চয়ই এই হিন্দুত্ব ভাবধারার এই স্বয়ংসেবকের কেউ হবেন। তাহলে তিনিও সিভিল কাস্ট, শিডিউল ট্রাইব হবেন না। তারপরে 2 জন স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ থাকবে, তারা হচ্ছেন স্পেশাল ইনভাইটি। 2 জন শিডিউল কাস্ট, মানে 2 জন স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ। তাহলে সে ধরে গেল যে ইউনিভার্সিটিতে যে হয়তো ইউনিয়ন যাদের জয়লাভ করেছে, তাদের মধ্যে থেকে 2 জন হবেন।
সেখানে হতে পারে কেউ শিডিউল কাস্টের মধ্যে বা শিডিউল ট্রাইবের মধ্যে এক একজন হতে পারেন এক আধটা কলেজে। আর একজন হচ্ছেন যিনি কোঅর্ডিনেটর হবেন, তিনি হচ্ছেন মেম্বার সেক্রেটারি হবেন, কোঅর্ডিনেটর একজন। তো এইরকম জায়গায় কোঅর্ডিনেটর বা যিনি মেম্বার সেক্রেটারি যেটা পরিচালনা করবেন, সেটা কিন্তু এখানে বলে দেওয়া নেই যে এটা যদি শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইবের ভালোর জন্য করা হচ্ছে, তাহলে এর মধ্যে থেকে একজনকে নিয়োগ করক, উল্লেখ করে দেওয়া থাকতে তাহলে বুঝতে তাদের নেওয়া হবে। তাহলে উল্লেখ করা নেই, তাহলে তাদের নেওয়া হবে না। এখানে কজন হল? 9 জন। এই কমিটির 9 জন পর্যন্ত হিসাব দিলাম। তারপরে থাকছে একজন, যেটা তারপরে থাকছে ব্যাকওয়ার্ড ক্লাসের একজন, ডিসএবিলিটিজ এর মধ্যে একজন, শিডিউল কাস্টের মধ্যে একজন, শিডিউল ট্রাইবের মধ্যে একজন এবং উইমেনদের মধ্যে একজন। অর্থাৎ এই যে আপনি যাদের কথা বললেন, বাকি সব নিশ্চয়ই শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, মাইনরিটি তারা করবে। আমাদের 3 জন পাচ্ছি মাত্র। আগের 9 জন ছিল ওই কমিটিতে, আর এই 4 জন, 13 জনের মধ্যে 3 জন, একজন হচ্ছেন আপনার ওবিসি, একজন শিডিউল কাস্ট, একজন শিডিউল ট্রাইব, আর একজন উমেনের কথা বলা হচ্ছে। ওমেন তো শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবের মধ্যে মানে বলা নেই। তখন সেই ক্ষেত্রেও যে যাকে নেওয়া হবে তিনি নিশ্চয়ই এর মধ্যে হবেন না। তার মানে 13 জনের মধ্যে মাত্র 3 জন। ইন দ্যাট কেস যে অ্যাডুকেটলি এটা রিপ্রেজেন্ট করবে যাতে এদের ন্যায় পায়, সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। আমাদের রোহিত ভেমুলার কি হয়েছিল? তাকে হোস্টেল থেকে বের করে দেওয়া হয়েছিল। একসঙ্গে হোস্টেলে থেকে মেঘনাথ শাহর কি অবস্থা হয়েছিল সেটাও আমরা জানি। ভয়ঙ্কর শীতের মধ্যে 2 রাত কলেজ ক্যাম্পাসের বাইরে স্বনামধন্য মেঘনাথ শাহকে পর্যন্ত রাত্রে অবস্থান করতে হয়েছিল, একসঙ্গে হোস্টেল থাকলো। এই যে প্রস্তাব দেখার পরে বিশেষ করে সিজিআই, সূর্যকান্ত আর জয়মাল্য বাগচি কি বলছে দেখুন। স্বাধীনতার 75 বছর পর আমরা কি পিছনের দিকে হাঁটছি? ঈশ্বরের দোহাই, এমনটা করবেন না। আমরাও হোস্টেলে থেকেছি, সব সম্প্রদায়ের পড়ুয়ারা সেখানে একসঙ্গে থাকে। আমরা জাতি ভেদহীন সমাজ গড়ার লক্ষ্যে অন্তবর্ণ বিবাহকে স্বীকৃতি দিয়েছি। এখন উল্টো পথে হাঁটা উচিত। এটাও আর একটা বিস্ময় করা জিনিস। মানে আমি অবাক হই বা অনেক সময় স্তম্ভিত হয়ে যাই। ইনি যে কথাটা বলছেন সে কথাটা সত্যিকারে এখন বেরিয়ে আসা উচিত ছিল যে 75 বছর স্বাধীনতা পাওয়ার পরেও এখন আমাদের সেপারেট মানে হোস্টেলে, যে যেমন বলছে 7 ডিতে, ensure selection, segregation or allocation for the purpose of hostels, classrooms ইত্যাদি কথা বলতে হচ্ছে কেন? আমাদের চিফ জাস্টিস এবং অন্য বিচারপতি যিনি জয়মাল্য বাগচি, তো তাদের কোর্টে যে সব কথা ঘটে চলেছে, কিছুদিন আগে উনি প্রধান বিচারপতি হওয়ার আগে আগের প্রধান বিচারপতি, তার প্রতি যে জুতো ছোড়া হয়েছিল, তো এরা এরপরে এই কথাগুলো ওনার সামনে যাওয়ার পরে বলছেন কি করে? তার আগে কেন বলেননি এরা? জুতো ছড়ানো তাহলে চুপ করে ছিলেন কেন? এটা তো সিনিয়র জাজ, আর সিজিএ হচ্ছেন, তিনি সিনিয়র মোস্ট ধরে নিতে হবে। আর জয়মাল্য বাগচি ওই বেঞ্চে রয়েছেন, তিনিও সিনিয়র মোস্টের মধ্যে একজন। ওই ডিডন্ট দে স্পিক দ্যাট টাইম? তো সেই নোটিশ করার পরে তাদের কেন বললেন না যে আপনারা এই প্রভিশন কেন রেখেছেন? স্পেসিফিক্যালি আপনি বলুন কাদের জন্য ইকুইটি চাইছেন। ওবিসিটা জুড়ে নিন, বাকি কাদের জুড়ে নিয়েছেন? আপনি সামাজিক ন্যায়ের কথা বলছেন, সেটা সামাজিক ন্যায়টা কাদের জন্য প্রয়োজন সেই জিনিসটা আপনি করেননি কেন? সেই নোটিশটা তাদের দিয়ে তারপর আপনি সিদ্ধান্ত নিতেন, কিন্তু তারা করেননি। এখানে দেখুন, অনুমানের ভিত্তিতে যে ডিসক্রিমিনেশন বাড়তে পারে, আপনি যেটাকে একেবারে চোখে আঙুল দিয়ে দেখালেন যে এর আগের যে সিজিআই কে তার বিচার চলাকালীন ওই চেয়ারের প্রতি জুতো ছুঁড়ে মারা হলো, তখন এই ন্যায়পালিকারা একটি শব্দ উচ্চারণ করলেন না। তিনি হয়তো ব্যক্তিগত কারণে ওই চেয়ারটাকে তখন ভুলে গেছেন, যার প্রতি বিআর গাবাইয়ের প্রতি জুতো ছোড়া হলো।
তিনি হয়তো ভুলে গেছেন, কিন্তু ওই চেয়ারে বসে ভুলে যাওয়ার উচিত নয় তারও। ওই চেয়ারটা বিআর গাবাইয়ের চেয়ার নয়, ওই চেয়ারটা সিজিআই মানে সুপ্রিম কোর্টের চেয়ার। আর যার প্রতি বিদ্বেষমূলক ভাবে জুতো ছুঁড়ে দেওয়া হলো, তিনি একটি জাতির প্রতিনিধি, অর্থাৎ সর্বোচ্চ একটি চেয়ারের দিকে জুতো ছুঁড়ে মারা হলো এবং একটি জাতির প্রতিনিধির উপরে জুতো ছুঁড়ে মারা দেওয়া হলো। এই সমস্ত বকুনি তখন কোথায় ছিল? আমি বিশ্বকবি রবীন্দ্রনাথের একটা কথা তুলে ধরছি। উনি একলব্য সম্বন্ধে বলেছেন। একলব্য সম্বন্ধে উনি বললেন যে পরম নিষ্ঠুর দ্রোণাচার্য, পরম নিষ্ঠুর এই শব্দটা ব্যবহার করেছেন দ্রোণাচার্য সম্বন্ধে, যে বুড়ো আঙুল কেটে দিলেন, তার ফলে তার যে চিরজনমের তপস্যার ফল, সেইটা থেকে তার স্বজাতিকে বঞ্চিত করলেন। একেবারে এই জন্য একলব্যকে উনি কিন্তু নিন্দাই করলেন, যে সেইটা যদি বুড়ো আঙুলটা কেটে না দিত তাহলে তার সুফলটা, যে ধনুর্ধর, কুশল ধনুর্ধর, সেই ধনুর্ধর বলে যাদের প্রতি আক্রমণ করা হতো দুর্বল বলে, সেইটা প্রতিহত করতে করতে ওই বড় ধনুর্ধর সেই নামটুকু দিয়ে যথেষ্ট কাজ হতো। তো সেটা উনি বুড়ো আঙুলটা কেটে দিয়ে সেই নিষ্ঠুর দ্রোণাচার্যকে তার স্বজাতিকে বঞ্চিত করেছে। তো এই ক্ষেত্রে দেখতে হচ্ছে যে মিস্টার বিআর গাবাই, এক্স যে প্রধান বিচারপতি, তিনি যে কিছু বললেন না, তার যে ওই পদে উঠেছিলেন, তার সমাজে যে কাজে আসতে পারতো ওই পদটা পাওয়ার যে সুবল, সেটা থেকে তিনি বঞ্চিত করলেন একটা। আর দ্বিতীয় হচ্ছে যে ওই পদের গরিমাটা পরবর্তীতে পারসেপশন এমন তৈরি করা হয়েছে যে ওই পদটাকে তখন গুরুত্বের মধ্যেই বা উজ্জ্ব করে দেওয়া হলো, অদৃশ্য করে দেওয়া হলো। ওই পদে যে ব্যক্তি বসেছেন তার সামাজিক পরিচয়টাকে বড় করে তুলে আনা হলো, যে একজন দলিত ওখানে যে জুতো মেরেছে, জুতো ছুঁড়ে মেরেছে, বা পরবর্তী বলছে এটা আমি করে অন্যায় করিনি, বা আরো অনেক বলছেন আমি পারলে আমিও করতাম, সেটা কিন্তু প্রধান বিচারপতি হিসাবে দেখছে না, তখন শিডিউল কাস্ট হিসাবে দেখছে। একদম। তো এই জন্য যে শিডিউল কাস্টকে মেরেছে বলে সমাজে দেখুন তেমন প্রতিক্রিয়া কিচ্ছু হয়নি। এই যে ইউজিসি বিলটি একেবারে প্রস্তুতি না নিয়ে হঠাৎ করে নিয়ে আসা হলো কেন? হঠাৎ করে এই রকম একটা বিল, এত অসংলগ্ন বিষয়গুলো রয়েছে, এত ধোঁয়াশা রয়েছে, হঠাৎ করে এরকম একটি সময় কি কোনো রাজনৈতিক পরিপ্রেক্ষিতে এটা আনা হয়েছিল? দেখুন, আমার কিন্তু কখনোই মনে হয় না এগুলো হঠাৎ করে কিছু হচ্ছে, এবং অজ্ঞান যারা, অবুঝ যারা, যারা বোঝে না তারাই সব করছে হঠাৎ করে, আমার কিন্তু মনে হয় না। এটা ছককষা এবং একেবারে গবেষণামূলক ছককষা, কিসের পরে কি হবে, কিসের পরিপ্রেক্ষিতে কি হবে, কেমন হবে, সেইগুলো তৈরি করা রয়েছে মনে হয়, আমার কিন্তু মনে হয়। এটা আমি কিন্তু হঠাৎ করে আমি বলছি না, এটা একেবারে লিখিত রয়েছে কি হবে। তো এই জন্য এটা হঠাৎ করে হয়নি, এবং এই ধোঁয়াশামূলক তৈরি করা এটাও একটা পরিকল্পনার অংশ, কিন্তু যাতে এটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয় এবং যদি কোনো সমস্যা সমাধান যাতে না হয়, সমস্যাকে টিকিয়ে রাখতে হবে, কিন্তু কিছু একটা বর্গের সামনে আমাকে ভালো থাকতে হবে। এই ক্ষেত্রে যেমন দুটো বর্গের সঙ্গে ভালো থাকার প্রচেষ্টা, একটা হচ্ছে ওই যারা প্রথমে নিম্ন বর্গের মানুষ, তাদের, তোমাদের জন্য আমরা দেখো কত কঠোর আইন তৈরি করেছি, কঠোরতা যদিও নেই তেমন, তো তবে তাদের উপরে, এবং তারপরে পরিকল্পনার অংশ বিরোধ হবে, এরপরে বিরোধ হলে সুপ্রিম কোর্টে যাবে, সুপ্রিম কোর্ট খালি একটুখানি বিরোধে, দুটো লোকের বিরোধে স্টে অর্ডার দিয়ে দেবে, এই দেখো তোমাদের জন্য আইন তৈরি করতে গেছিলাম, দেখো আমাদের সুপ্রিম কোর্ট আটকে দিল, সুপ্রিম কোর্ট আটকে দিয়েছে, সুতরাং আমাদের কিছু করার নেই। এতক্ষণ ধরে আপনারা এই আলোচনা শুনলেন, আপনারা বুঝতে পারলেন যে একেবারে কমপ্লিটলি এটা একটা নেক্সাস। নেক্সাসটা বলা ভালো, সেই নেক্সাসটা একেবারে পরিকল্পিত, যে এ হলে বি মানে পাশে থাকবে, সি হলে ডি পাশে থাকবে, ইত্যাদি করে একেবারে সুপ্রিম কোর্টের স্থগিত আদেশ পর্যন্ত একেবারে সুন্দর করে সাজানো একটা নাটক। তো এই নিয়ে উত্তেজিত হওয়ার কোনো দরকার নেই আমার মনে হয়েছে। আমাদের মনে হয়েছে যে সংবিধানের মধ্যে যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কথা বলা হয়েছে, সেই বিষয়ে আমাদের অনেক বেশি মনোযোগী হওয়া দরকার, এবং
সংবিধানের সুরক্ষা করা আমাদের একান্ত কর্তব্য, সব থেকে প্রায়োরিটি দেওয়া আমাদের দরকার। আপনাদের সকলকে সংগ্রামী অভিবাদন জানিয়ে এবং আজকে আমাদের আলোচক নিখিল দাকে সংগ্রামী অভিবাদন জানিয়ে আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। জয় ভীম, জয় ভারত, জয় সংবিধান।